সবাইকে সালাম। আজকের ভিডিওটা বাসার সামনে স্মল শপস কনস্ট্রাকশনের সময় রেকর্ড করা। এগুলো ট্র্যাডিশনাল টিন রুফ থেকে একটু ভিন্ন, আরসিসি দিয়ে করা। আরসিসি স্ল্যাব রুফের মেনটেনেন্স খরচ টিন রুফের থেকে কম। এখানে কোনো আরসিসি কলাম নেই, শুধুমাত্র ওয়ালের উপরেই রুফটা রেস্ট করতেছে। ওয়াল টু ওয়াল ডিস্টেন্স যদি 12 ফিটের মধ্যেই হয়ে থাকে তাইলে রুফটাকে রেস্ট করানো যায় ইজিলি এই ধরনের কনস্ট্রাকশনের মাধ্যমে। তবে এই ধরনের আরসিসি রুফে অন্য কোনো ধরনের লোড চাপানো যায় না, শুধুমাত্র অ্যাক্সেস করার জন্য যতটুকু লোড লাগে ততটুকুই। কেউ কেউ এই 12 ফিট স্প্যানের মাঝখানে একটা বিম দিয়ে থাকেন যেটা কিনা ফ্যানের লোড নিতে পারে বা এডিশনাল কোনো লোড যেমন সোলার প্যানেলের লোড নেওয়ার জন্য এই বিমটা কাজে লাগতে পারে। সাধারণত 2 বা 3 সুতার রড বা 6 থেকে 8 মিলিমিটার যে রডগুলো হয়ে থাকে সেগুলা 4 থেকে 5 ইঞ্চি ডিস্টেন্স পর প্লেস করে এই ধরনের রুফ রিইনফোর্সমেন্ট দেওয়া হয়ে থাকে এবং রুফ থিকনেস 4 থেকে 5 ইঞ্চির ভিতরেই হয়ে থাকে। সেই কারণে এই ভিডিওটা তৈরি করা, যাতে লো কস্ট কনস্ট্রাকশনের ব্যাপারে একটা আইডিয়া দেওয়া যেতে পারে। এটা কোনো কমপ্লিট কনস্ট্রাকশনের ডকুমেন্টেড ভিডিও না, শুধুমাত্র ফর্মওয়ার্ক স্টেজ থেকে শুরু হয়েছে। ব্রিক ওয়ালটা আগে থেকেই তোলা ছিল, তবে দেখলে বোঝা যাবে যে কিভাবে এই কনস্ট্রাকশনগুলো করা যাবে। এই সেই শপসগুলা যেটার আরসিসি রুফের কনস্ট্রাকশনের ভিডিওটা আমরা বানিয়েছি। এখানে দেখা যাচ্ছে ওরা আরসিসি রুফের শাটারিং এর সাপোর্ট তৈরি করতেছে বাঁশ এবং কাঠ দিয়ে। বাঁশটা ভার্টিক্যাল মেম্বার এবং কাঠগুলো দিয়ে হরাইজন্টাল মেম্বার, অনেকটা বিমের মতো কাজ করতেছে। ছাদের এক পাশের শাটারিংটা কমপ্লিট হয়ে গেছে, আর এক পাশের শাটারিংটা কমপ্লিট হয়নি। এবং নিচে দেখা যাচ্ছে যে ওরা লিন্টেল এবং স্টিলের শাটার যেগুলো দোকানের সব ফ্রন্টে থাকবে সেগুলাকে ওরা করে রাখছে আগে থেকে। ওরা সাইটে স্টিলের শিটের বদলে পার্টেক্সের বোর্ড ইউজ করতে দেখছি, পিভিসি শিট ইউজ করতে দেখেছি। এটা ইউজ করা যেতে পারে আসলে, এরকম ছোট স্প্যানের ক্ষেত্রে ওগুলো ইউজ করাতে খুব একটা আসলে সমস্যা হওয়ার কথা না আর কি। আর টোটাল ওভারঅল একটা সাইড ভিউ দেওয়ার চেষ্টা করতেছি। দুইটা দোকানের অলরেডি রুফের জন্য যে শাটারিং লাগে কমপ্লিট হয়ে গেছে এবং অন্য দুইটা বাকি আছে, এবং কাজটা দেখলে বোঝা যাচ্ছে যে এখানে যে টোটাল সিনারিওটা আসলে কি। শাটারিংয়ের কাজ কমপ্লিট হওয়ার পরে ওরা যে পার্টিকেল বোর্ড বা পিভিসি শিট যেগুলো বসিয়েছিল সেগুলোর উপরে ওরা একটা পলিথিন দিয়েছে, যাতে কনস্ট্রাকশনের সময় বা আরসিসি স্ল্যাব ঢালাইয়ের পরে বা ওই সময়টাতে পানি অত্যধিক পরিমাণের নিচে চলে না যায় আর কি। একদম পুরা ফুল ওয়াটারপ্রুফ করা যায় না, কিছু কিছু লিক থেকেই থাকে। মাঝখানে ওরা একটা বিম দিচ্ছে যেটা কিনা ফ্যান বা সোলার প্যানেল বসালে পরে যে লোডগুলো আসবে এডিশনাল লোড সেটাকে সাপোর্ট করে, প্লাস একটা আর্থকুয়েকের জন্য একটা প্রোটেকশন বলা যায়। এবং সেগুলা সাধারণত 2 সুতা বা 3 সুতা রডের মাধ্যমেই করা হয়ে থাকে। মেইন রিইনফোর্সমেন্টগুলো 4 থেকে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে প্লেস করা হয়। বিমের যে স্টিরাপসগুলো আছে সেগুলোকে চাইলে হয়তো কয়েল রডে করা যেতে পারে। এখন আমরা দেখব কিভাবে কংক্রিটটাকে ওরা পোর করতেছে। কংক্রিট পোর করার জন্য 2 জন লোক, যেটাকে কংক্রিট মিক্স করা হচ্ছে সেটাকে 2 জন লোক উপরে নিয়ে যাচ্ছে। এর জন্য ওরা একটা মই বানিয়েছে এবং এই মইটা বাঁশের মই, এবং ভার্টিক্যালের সাথে দেখা গেল যে সেটা 10 to 15 ডিগ্রি ইনক্লিনেশন তৈরি করতেছে এবং 3-4 জন লোক কংক্রিটটাকে মিক্স করতেছে, কন্টিনিউয়াস মিক্স করতেছে একটা মিক্সচারে। আর উপরে 2 জন লোক আছে যারা কিনা যে কংক্রিটটা নিয়ে যাচ্ছে 2 জন লোক সেগুলাকে ওরা ট্রায়াল দিয়ে লেবেল করতেছে, অথবা একটা কাঠের টুকরা পাওয়া যায়, কাঠের একটা টুকরা বলবো এসেন্সে, এটাকে গজ বলা হয় যেহেতু খুব লম্বা নয়, এটা একটা ছোট একটা টুকরা, হয়তো 3 থেকে 4 ইঞ্চি আর লম্বায় 4 ফিট 5 ফিটের মতো হবে। ওইটা দিয়ে কন্টিনিউয়াস লেবেল করতেছে এবং ওইটা দিয়ে দেখা যাবে যে ওরা এটাকে প্রেস করতেছে কংক্রিটের উপরে। গজের ছবি ভিডিওর পরের দিকে দেখা যাবে।
চাইলে ওরা পাম্প করে কংক্রিটটাকে পাঠাতে পারতো উপরে, কিন্তু তাতে খরচ অনেক বেশি পড়ে যেত। কংক্রিটটাকে পাম্প করেও পাঠানোর যে প্রভিশন আছে সেটা লো কস্ট সলিউশন হওয়ার কারণে ওরা ইউজ করেন, হিউম্যান লেবার ইউজ করেছে। এখানে একজন মেশিন অপারেট করছে, একজন সিমেন্টের বস্তাটা খুলে দিচ্ছে, একজন কংক্রিট বা খোয়া আনতেছে, ওদের ভাষায় এটাকে কংক্রিট বলা হয়। একজন মিক্সগুলাকে কড়াইতে তুলে দিচ্ছে, দুইজন লোক উপরে নিয়ে যাচ্ছে মিক্সগুলা, কংক্রিট মিক্সগুলা, আর দুজন লোক উপরে এগুলোকে লেবেল করতেছে, একজন সুপারভাইজার আছে। টোটাল এখানে প্রায় 7-8 জন লোক কাজ করতেছে। এটাই সেই গজ যেটা নিয়ে আগে কথা বলেছিলাম, ঠিক আছে। এবং একটা ভাইব্রেটর মেশিনও নিয়ে আসছে ওরা, এটা শেষ পর্যন্ত যখন কমপ্লিট হয়ে যাবে টোটাল জায়গাটা, তারপরে ভাইব্রেটর মেশিন দিয়ে ওইটাকে কংক্রিটটাকে ওরা যে এয়ার বাবলসগুলো আছে এবং কংক্রিটের যাতে একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয় সেটা এনশিওর করার চেষ্টা করবে। কনস্ট্রাকশনের জন্য অনেক ধরনের মেশিনারিজ এখন পাওয়া যায়, কিন্তু আগে পাওয়া যেত না। আজকে থেকে 10-15 বছর আগে এত মেশিনারিজের আধিক্য ছিল না। এই ধরনেরই লো কস্ট কনস্ট্রাকশন হয় এবং কোনো ধরনের মেশিনারিজ ছাড়াও মিক্স করা যেতে পারে নিজে থেকে। ভাইব্রেটর মেশিন ছাড়াও একটা 20 মিলিমিটার সাইজের একটা রড দিয়ে দেখা গেল যে কন্টিনিউয়াস যে কংক্রিটটাকে ঢালা হবে সেটাকে যদি কেউ ঘুচাতে থাকে তাহলে মোটামুটি একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়। সেই প্রসেসও করা যেতে পারে। এইখানকার কোনো মেশিনারিজ আমরা যেগুলো দেখি একমাত্র ট্রাভেল এবং গজ ছাড়া আর কোনো কিছুরই দরকার নেই, এবং কংক্রিটটা তো অবভিয়াসলি দরকার আছে। কংক্রিট আগে যেরকম ছিল অলমোস্ট সেম ওরকমই আছে, এবং তারা খোয়া দিয়ে করতেছে, অনেকে এটা পাথর দিয়ে করে। যেহেতু খোয়া দিয়ে করেছে সেই কারণে ড্যাম প্রুফ বা ওয়াটারপ্রুফ অ্যাডমিক্সচারটা কংক্রিটের সাথে অ্যাড করা যেতে পারে, যেহেতু এখানে বৃষ্টি হয়, কিন্তু ওদেরকে আমি ইউজ করতে দেখিনি আর কি। এগুলো ছোটো প্যাকেটে পাওয়া যায়, কোনোটা লিকুইড ফর্মে, কোনোটা পাউডার ফর্মে। সেগুলো কংক্রিটের সাথে একটা নির্দিষ্ট পরিমাণে মেশাতে হয়, যেগুলো বাজারে কোয়াইট অ্যাভেলেবল, সব জায়গায় পাওয়া যায়, গ্রামাঞ্চলেও আমি দেখেছি। কোনো ধরনের সেফটি হারনেস ছাড়াই ওরা কিন্তু এই মইটা দিয়ে ওঠানামা করতেছে, যেটা খুব ইউনিক, হয়তো সবাই পারবে না। ছাদের ঢালাইটা শেষ করতে ওদের প্রায় 1 দিন লেগেছে, পুরো জিনিসটা প্রসেসটা কমপ্লিট করতে। টোটাল ছাদটা ঢালাই দিতে লেবার খরচ যদি অন অ্যান অ্যাভারেজ আমি 500 থেকে 600 টাকা ধরি, তাহলে প্রায় 5000 টাকার মতো খরচ হয়েছে ধরা যেতে পারে। এবং ছাদ শাটারিং করার জন্য ওরা প্রায় 2 দিন সময় নিয়েছে, আর নিচে যে সাপোর্টগুলো তৈরি করেছে ওটার জন্য 2 দিন সময় নিয়েছে। টোটাল শাটারিংয়ে 4 দিন সময় ওরা নিয়ে। টিপিক্যালি লোকালি আমরা যে কংক্রিট মিক্সটা দেখে থাকি সেটা ছাদ ঢালাইয়ের জন্য 1:2:4 হয়, হুইচ ইজ M15 কংক্রিটটা মিক্স নামে পরিচিত, যেটা কিনা কম্প্রেসিভ স্ট্রেংথ নিতে পারে 15 মেগা প্যাসকেলস। কিন্তু আমাদের হওয়া উচিত 20 মেগা প্যাসকেল লোড, কম্প্রেসিভ লোড নেওয়ার মতো স্ট্রাকচার বা রুফ স্ল্যাব, হুইচ ইজ M20 কংক্রিট মিক্স নামেও পরিচিত। এটা 1:1.5:3 সিমেন্ট স্যান্ড অ্যাগ্রিগেট যে মিক্সটা হয় সেটা দিয়ে তৈরি হয়। এটা 28 ডেজ কিওর করার পরে এই কম্প্রেসিভ স্ট্রেংথটা গেইন করে, উইচ ইজ লাইক 2900 PSI অর 20 মেগা প্যাসকেলস। এটার জন্য আমাদেরকে প্রায় 50 কেজি সিমেন্টের জন্য বা 1 ব্যাগ সিমেন্টের জন্য আমাদেরকে 30 লিটারের মতো পানি ইউজ করতে হয়। পানিটা ক্লিন হওয়ার দরকার আছে। M15টা বেসিক্যালি কম্প্রেসিভ লোডই শুধু নিতে পারে, টেনসাইল বা টেনশনে ভালো না, কিন্তু M20 বোথ কম্প্রেশন অ্যান্ড টেনশনে দুটাতেই সে ভালো। এই কারণে রুফ স্ল্যাবের ক্ষেত্রে, বিমের ক্ষেত্রে আমরা সাধারণত বা কলামের ক্ষেত্রে আমরা সাধারণত M20 গ্রেডের কংক্রিট ইউজ করে থাকি ল রাইজ বিল্ডিংয়ে। অন্যান্য বিল্ডিংয়ের ক্ষেত্রে বা স্যালাইন ওয়াটার যেখানে বেশি সেখানে ইঞ্জিনিয়ারিং কনসালটেশন দরকার আছে, কারণ সেই ক্ষেত্রে কংক্রিটের স্ট্রেংথ আরও ভালো হতে হবে। একসাথে 2 জন পাস করাতেও কোনো অসুবিধা হচ্ছে না, এবং সেইভাবেই ওরা মইটার উইথ আগে থেকেই ঠিক করে রেখেছে। এটাই হলো কনস্ট্রাকশনের এটা প্রসেস আর কি, যেটা লো কস্ট কনস্ট্রাকশন হিসাবে অ্যাডপ্ট করা যেতে পারে।
ভিডিও ডেসক্রিপশনে এই ধরনের কিছু কংক্রিট মিক্স বা অন্যান্য কিছু ইম্পর্ট্যান্ট ডিটেল সম্পর্কিত কিছু ওয়েবসাইট বা ভিডিওসের লিঙ্ক দেওয়ার চেষ্টা করব এবং এটা টাইম টু টাইম আপডেট করব। ভিডিও শেষ দিকে টোটাল বিল্ডিংটা ঢালাইয়ের পরে কেমন অবস্থা সেটা দেখতে পারবেন। ভিডিওর ব্যাপারে কোনো কমেন্ট থাকলে সেটা করতে ভুলবেন না। আর আপনার যদি এর ধরনের কোনো কন্টেন্ট থেকেই থাকে বা আপনি শেয়ার করতে চান কোনো লিঙ্ক হতে পারে, সেটা কমেন্ট করে জানাবেন। আমরা ডেসক্রিপশনে বা কমেন্টের মাধ্যমে রিপ্লাই করার মাধ্যমে ওই লিঙ্কটাকে শেয়ার করার একটা উদ্যোগ নিতেই পারি। সবাইকে সালাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।